রণবীর সিং এর নতুন ছবি ধুরন্ধরকে ঘিরে এখন আলোচনা তুঙ্গে। পর্দায় তিনি ফুটিয়ে তুলছেন এক বাস্তব চরিত্রকে, ভারতের কিংবদন্তি গুপ্তচর রয়ের এজেন্ট ব্ল্যাক টাইগার রবীন্দ্র কৌশিক। সিনেমায় এই চরিত্রে হয়তো দেখা যাবে সাহসী, তীক্ষ্ণ, দুঃসাহসী এক স্পাই হিরো হিসেবে, কিন্তু পর্দার চকচকে ফ্রেমের আড়ালে যে বাস্তব মানুষটি ছিলেন, তার জীবন ছিল অনেক বেশি কষ্টের, অনেক বেশি নিঃসঙ্গ আর অনেক বেশি হৃদয় বিদারক। কারণ রবীন্দ্র কৌশিক শুধু শত্রু দেশে ঢুকে খবর আনা এক গুপ্তচরই ছিলেন না, তিনি ছিলেন এমন একজন ভারতীয় যিনি দেশের জন্য নিজের নাম, নিজের ধর্ম, নিজের পরিচয়, নিজের পরিবার, এমনকি নিজের ভবিষ্যৎ পর্যন্ত বিসর্জন দিয়েছিলেন। ধুরন্ধর যদি আমাদের গুপ্তচর বৃত্তির রোমাঞ্চ দেখায়, তবে রবীন্দ্র কৌশিকের আসল জীবন আমাদের সেই রোমাঞ্চের ভয়াবহ মূল্যও চোখে আঙুল দিয়ে দেখায়। তিনি বেঁচেছিলেন অন্য একজন হয়ে। তিনি পাকিস্তানের নবী আহমেদ শাকির নামে জীবন কাটিয়েছেন। তিনি পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দিয়ে মেজর পদ পর্যন্ত উঠেছিলেন, আর শেষ পর্যন্ত তিনি মারা গিয়েছিলেন জেলের অন্ধকারে, নিঃসঙ্গভাবে, প্রায় বিস্তৃত হয়ে। এমন এক গল্প যেখানে দেশপ্রেম আছে, দুর্দান্ত সাহস আছে, কিন্তু তার সঙ্গে আছে বিশ্বাসঘাতকতা, রাষ্ট্রীয় নীরবতা আর এমন এক যন্ত্রণা যা সিনেমার পর্দাতেও পুরোপুরি ধরা কঠিন। 1952 সালের 11ই এপ্রিল রাজস্থানের শ্রী গঙ্গানগরে জন্ম রবীন্দ্র কৌশিকের। সীমান্তের কাছে শহর বলে ছোটবেলা থেকেই নানা ভাষা, নানা সংস্কৃতির সঙ্গে তার পরিচয় ছিল। পাঞ্জাবি ভাষায় সাবলীল ছিলেন। তার মধ্যে অভিনয়ের একটা সহজ ক্ষমতা ছিল। মানুষের কণ্ঠস্বর, শরীরী ভাষা, আচরণ সব খুব সূক্ষ্মভাবে ধরতে পারতেন। তখন হয়তো কেউই কল্পনা করতে পারেননি এই অভিনয় প্রতিভাই একদিন তাকে ভারতের সবচেয়ে সাহসী আন্ডারকভার অপারেশনের কেন্দ্রে নিয়ে যাবে। তার জীবনের মোড় ঘুরে যায় লখনৌয়ের এক নাট্যমঞ্চে, যেখানে তিনি এক ভারতীয় সেনার চরিত্রে অভিনয় করেছিলেন, যাকে শত্রুপক্ষ জেরা করছে। সেই অভিনয় ছিল এক অদ্ভুত বাস্তবতা। দর্শকদের মধ্যে উপস্থিত ছিলেন ভারতের বহির্গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং অর্থাৎ রয়ের কিছু কর্মকর্তা। তারা বুঝে গিয়েছিলেন এই তরুণ শুধু অভিনয় করছে না, সেই চাইলে সত্যি অন্য একজন মানুষ হয়ে উঠতে পারেন। আর একজন সফল গুপ্তচরের জন্য এর চেয়ে বড় গুণ আর হয় না। এরপর শুরু হয় রবীন্দ্র কৌশিকের গোপন যাত্রা। রয়ে যোগ দেবার পর দিল্লিতে প্রায় 2 বছর ধরে চলে তার কঠোর প্রশিক্ষণ। এটা সাধারণ ট্রেনিং ছিল না। তাকে শুধু গোপন যোগাযোগ, তথ্য আদান প্রদান বা পাল্টা নজরদারি শেখানো হয়নি। তাকে শেখানো হয়েছিল কিভাবে নিজের পুরনো সত্তাকে মুছে ফেলতে হয়, কিভাবে এমনভাবে নতুন পরিচয় নিতে হয় যাতে সেই পরিচয় একসময় নিজের আসল অস্তিত্বকেও ছাপিয়ে যায়। ইসলামী ধর্মতত্ত্ব, উর্দুর পাকিস্তানি টান, নামাজের নিয়ম, সামাজিক আচার, স্থানীয় আচরণবিধি সব কিছু তাকে এমন নিখুঁতভাবে শেখানো হয় যেন তিনি জন্ম থেকেই ওই সমাজের মানুষ। এক গুপ্তচরের সব থেকে বড় অস্ত্র বন্দুক নয়, তার বিশ্বাসযোগ্যতা। রবীন্দ্র কৌশিক সেই বিশ্বাসযোগ্যতার এক বিরল উদাহরণ হয়ে উঠেছিলেন। মাত্র 23 বছর বয়সে তিনি নিজের পুরনো পরিচয় মুছে ফেললেন। রবীন্দ্র কৌশিক হয়ে গেলেন নবী আহমেদ শাকির। নথিপত্র, অতীত, সামাজিক পরিচয় সবকিছু নতুন করে গড়া হলো। তারপর 1970-এর দশকে তিনি পাকিস্তানে প্রবেশ করেন। গভীর আন্ডারকভার মিশনে এমনভাবে ঢোকানো হয় তাকে যাতে কোনো ছোট ভুলও সন্দেহ না জাগায়। তিনি করাচি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন, আইন নিয়ে পড়াশোনা করলেন, ডিগ্রি নিলেন। ধীরে ধীরে পাকিস্তানি সমাজে এমনভাবে মিশে গেলেন যেন তিনি চিরকাল সেখানকারই মানুষ ছিলেন। এই রূপান্তরের সবথেকে বিস্ময়কর দিকটা হলো তিনি শুধু সমাজে মিশে যাননি, পাকিস্তান সেনাবাহিনীতেও যোগ দিয়েছিলেন এবং সময়ের সঙ্গে সঙ্গে উঠে গিয়েছিলেন মেজর পদে। ইতিহাসে খুব কম গুপ্তচরই এমন গভীরে শত্রু রাষ্ট্রের সামরিক কাঠামোর মধ্যে ঢুকতে পেরেছেন। ভাবলে আজও অবাক লাগে, এক ভারতীয় এজেন্ট শত্রু দেশের সেনাবাহিনীর ইউনিফর্ম পরে তার কৌশলগত কেন্দ্রের এত কাছে পৌঁছে গিয়েছিলেন। এ যেন সিনেমার গল্পকেও হার মানায়। 1979 থেকে 1983 এই সময়টাই ছিল তার সব থেকে গুরুত্বপূর্ণ অবদান রাখার পর্ব। এই কয়েক বছরে রবীন্দ্র কৌশিক ভারতের কাছে পাঠিয়েছিলেন অত্যন্ত সংবেদনশীল সামরিক তথ্য। পাকিস্তানের পাঞ্জাব সেক্টরে সেনা মোতায়েন, চলাচল, প্রতিরক্ষা প্রস্তুতি এসব ছাড়াও কাহুটা অঞ্চলের পারমাণবিক উন্নয়ন সংক্রান্ত খবরও ভারতের কাছে পৌঁছেছিল তার সূত্রে। এই তথ্যগুলোর গুরুত্ব শুধু কাগজে কলমে নয়, এগুলো একটা রাষ্ট্রের কৌশলগত সিদ্ধান্ত, নিরাপত্তা মূল্যায়ন, এমনকি ভবিষ্যৎ যুদ্ধ পরিস্থিতি বোঝার জন্য অত্যন্ত মূল্যবান। তার অবদান এতটাই বড় ছিল যে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নাকি তাকে ব্ল্যাক টাইগার নাম দিয়েছিলেন। এই নাম শুধু গোপন কোড ছিল না, ছিল এক অসাধারণ সাফল্যের স্বীকৃতি। কিন্তু এখানেই তার জীবনের সবচেয়ে গভীর ট্র্যাজেডির শুরু। কারণ একজন গুপ্তচরের জয় কখনো পুরোপুরি জয় হয় না। যত গভীরে সে যায় তত বেশি একা হয়ে পড়ে। পাকিস্তানের নবী আহমেদ শাকির হিসেবে তিনি শুধু চাকরি করেননি, সেখানে তিনি সংসারও গড়েছিলেন। তিনি বিয়ে করেছিলেন পাকিস্তানি এক নারী আমানতকে। তাদের সন্তানও হয়েছিল। বাইরের দুনিয়ার কাছে তিনি ছিলেন পাকিস্তানের বিশ্বস্ত নাগরিক, সেনা অফিসার, স্বামী, বাবা।
কিন্তু অন্তরে তিনি ছিলেন ভারতের এক গোপন সৈনিক। এই দ্বৈত জীবন কোনো সাধারণ মানবিক চাপ নয়, এ এক অবিরাম ভয়ের, অবিরাম অভিনয়ের, অবিরাম আত্মদাহের জীবন। ভাবুন, প্রতিদিন আপনি এমন মানুষের সঙ্গে খাচ্ছেন, কথা বলছেন, সংসার করছেন, যারা আপনার আসল পরিচয় জানলে মুহূর্তে আপনাকে শত্রু বলে দেখে দেবে। প্রতিটা শব্দ মেপে বলতে হচ্ছে, নিজের জন্মভূমির কথা লুকোতে হচ্ছে, নিজের বাবা মায়ের কথা ভুলে থাকার অভিনয় করতে হচ্ছে। জাতীয় সঙ্গীত শুনলেও চুপ থাকতে হচ্ছে, নিজের দেশকে ভালোবেসে তা দেখানো যাচ্ছে না। এই যে ভেতরে ভেতরে দুটো আলাদা মানুষ হয়ে বেঁচে থাকা, এটাই রবীন্দ্র কৌশিকের সবচেয়ে বড় যন্ত্রণা। সবকিছু ভেঙে পড়ে 1983 সালে। ভারতের আরেক অপারেটিভ ইনায়েত মাসি পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI এর হাতে ধরা পড়ে। নির্মম অত্যাচার ও জেরার মুখে মাসি ভেঙে পড়েন, আর সেখানেই ফাঁস হয়ে যায় রবীন্দ্র কৌশিকের আসল পরিচয়। একটা ফাঁস, একটা দুর্বল মুহূর্ত, আর তাতেই ভেঙে চুরমার হয়ে যায় বহু বছরের পরিশ্রম, অভিনয়, সাহস আর বেঁচে থাকার অলৌকিক ক্ষমতা। পাকিস্তানি কর্তৃপক্ষ মুলতান থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তার জীবনে নেমে আসে নরক। প্রথমে তাকে চরম সাজা দেওয়া হয়, পরে তা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড করা হয়। কিন্তু বাস্তবে সেই কারাদণ্ড ছিল ধীরে ধীরে মৃত্যুর দিকেই ঠেলে দেওয়া। পাকিস্তানের বিভিন্ন জেলে তাকে বছরের পর বছর কাটাতে হয় অমানবিক পরিবেশে। জেরা, শারীরিক নির্যাতন, অসুস্থতা, একাকিত্ব সব মিলিয়ে তাকে ভেঙে ফেলার চেষ্টা চলে। তবু যতদিন সম্ভব তিনি নিজের মিশনের মর্যাদা ধরে রেখেছিলেন, এক অন্য মাত্রার দেশপ্রেম। কারাগারে বসে তিনি পরিবারের উদ্দেশ্যে কয়েকটা চিঠি লিখেছিলেন। সেই চিঠির শব্দগুলো আজও পড়লে বুক কেঁপে ওঠে। সেখানে ছিল ব্যথা, অভিমান, বেঁচে থাকার আকুতি, আর একই সঙ্গে এক অদম্য বিশ্বাস। তিনি যে কাজ করেছেন তা দেশের জন্য। মানবিক দিক থেকে দেখলে রবীন্দ্র কৌশিকের কাহিনী এক ভয়াবহ অবহেলার দলিল। যে মানুষ দেশের জন্য এত বড় ঝুঁকি নিয়েছিলেন, তার শেষ জীবন কেন এত অসহায়, এত নিঃসঙ্গ হবে, এই প্রশ্ন আজও তারা করে। 2001 সালে প্রায় 20 বছর বন্দিদশা কাটানোর পর পাকিস্তানের মিয়াওয়ালি জেলে প্রয়াত হন রবীন্দ্র কৌশিক। দীর্ঘদিনের অবহেলা, নির্যাতন আর অসুস্থতার মধ্যে তিনি ভুগছিলেন পালমোনারি টিউবারকুলোসিস এবং হৃদরোগে। শেষ পর্যন্ত সেই জেলেই তার জীবন শেষ হয়। আজও বেদনাদায়ক হলো, তাকে সেখানেই একটা অচিহ্নিত কবরে কবর দেওয়া হয়। না ছিল দেশের মাটিতে ফেরা, না ছিল রাষ্ট্রীয় সম্মানের শেষ বিদায়। যে মানুষটা শত্রু দেশে থেকেও ভারতের জন্য বেঁচেছিলেন, তার দেহও ফিরতে পারল না নিজের দেশে। এই জায়গাতেই ধুরন্ধর আর রবীন্দ্র কৌশিকের বাস্তব জীবনের মধ্যে পার্থক্যটা সবচেয়ে তীব্র হয়ে ওঠে। সিনেমা আমাদের উত্তেজনা দেয়, রুদ্ধশ্বাস অভিযান দেখায়, বীরত্বের গ্ল্যামার দেখায়, কিন্তু বাস্তবের ব্ল্যাক টাইগার আমাদের শেখায় গুপ্তচর বৃত্তি মানে শুধু সাহস নয়, তা মানে নিজের অস্তিত্বকে কুরবানি দেওয়া, মানে এমন এক জীবন যেখানে আপনার সাফল্য কেউ জানবে না, ব্যর্থতা কেউ ক্ষমা করবে না, আর ধরা পড়লে আপনাকে বাঁচাতে অনেকেই এগিয়ে আসতে পারবে না। রণবীর সিং পর্দায় হয়তো এই চরিত্রকে তীব্রতা, আগুন, আবেগ দিয়ে জীবন্ত করে তুলবেন, কিন্তু দর্শকদের মনে রাখা দরকার, তিনি যে চরিত্রে অভিনয় করছেন সেই মানুষটা আসলে কোনো কাল্পনিক নায়ক নন। তিনি এক বাস্তব ভারতীয়, যিনি নিজের পুরো জীবনটাই দেশের হাতে সমর্পণ করেছিলেন। তার কাহিনী কোনো থ্রিলার নয়, এটা এক রক্ত মাংসের মানুষের নিঃশব্দ ইতিহাস। রবীন্দ্র কৌশিকের জীবনে এক অদ্ভুত দ্বন্দ্ব আছে, জানেন? তিনি একদিকে অসাধারণ সফল গুপ্তচর, কারণ শত্রুর অন্দরমহলে ঢুকে তিনি ভারতের জন্য অমূল্য তথ্য জোগাড় করেছিলেন, আর অন্যদিকে তিনি এক ভয়াবহ ট্র্যাজিক চরিত্র, কারণ তার ব্যক্তিগত জীবন, তার শেষ জীবন, তার প্রয়াণ সবকিছুই গভীর বেদনার। একই সঙ্গে তিনি জয়ীও, তিনি পরাজিত, তিনি নায়কও, তিনি বিস্তৃত। এই জটিলতাই তাকে আরও মানবিক করে তোলে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।